नमस्कार बंधुरा बंधुरा गत कयेक सप्ताह धरे यदि आपनारा बांग्लादेशेर मीडिया एवं बड़ बड़ माथा मोटा बुद्धिजीबीदेर कथा शोनेन एमनकि जारा एखन केयारटेकार सरकारेर उपदेष्टा हये रयेछेन तादेरও কিছু কথা শুনলে দেখবেন তাদের মধ্যে এক অদ্ভুত উৎসাহ উত্তেজনা বিরাজ করছে। তারা বলছে ভারতের চিকেন নেক করিডোর এটাকে এই যে শিলিগুড়ি করিডোর চিকেন নেক এটাকে এর ভাগ্য এখন তাদের হাতের মুঠোয়। এটাকে অস্থিতিশীল করার জন্য তারা চীন পাকিস্তান আমেরিকা এরকম যে কোনো দেশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত। এই ধরনের আলোচনা বাংলাদেশে এখন বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ছে, এমনকি মূলধারার মিডিয়াও এই সব বিষয় নিয়ে কথা বলছে। তবে এখানে একটি ওপেন সিক্রেট ছিল যা এখন প্রকাশ্যে এসে গেছে, সেটাই আমি আপনাদের সাথে কথা বলবো সেই নিয়ে আজকে। ভারতীয়দের দ্বারাই এটি এখন প্রকাশ্যে আলোচিত হচ্ছে। বলা হচ্ছে যে আপনারা আগুন নিয়ে খেলছেন, ভুলবেন না আমাদের একটা চিকেন নেক আর আপনারা দুটি চিকেন নেক নিয়ে বসে আছেন এবং সেগুলো সম্পূর্ণভাবে ভারতের দ্বারা পরিবেষ্টিত। যদি আমরা আপনার গলা মুচড়ে দিই তবে বাংলাদেশ ভেঙে পড়বে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ভূগোল সম্পর্কে, যেখানে দুটি চিকেন নেক রয়েছে। এর মধ্যে একটি চিকেন নেক এমনভাবে স্থির হয়ে আছে যে ভারত যখন চায় তখন তা দখল করতে পারে, এমনকি সেখানকার জনসংখ্যার পরিস্থিতিও ভারতের পক্ষে রয়েছে। অন্যটি হয়তো ততটা সহজ নয়, কিন্তু ভারত একটু চেষ্টা করলেই নাগালে চলে আসবে। ভালো দিক হলো এই দুটি এলাকায় ভারতের দ্বারা পরিবেষ্টিত, তাই ভারত যখন চায় এটি নিয়ন্ত্রণ করতে সক্ষম। কিছু মানুষ হজম করতে পারবে না, তাই একটু ধৈর্য ধরুন, হজম করিয়ে দেব ওষুধ সহকারে। ভারতের চিকেন নেক নিয়ে আলোচনা এখন চায়ের দোকানে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে রাজাকারদের। এর কারণ হলো বাংলাদেশ একটি ভয়াবহ উগ্রবাদী এই আন্দোলনটা বৃদ্ধি পাচ্ছে এবং এর সঙ্গে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর কথা ভাবছে, যাতে ভারতের শিলিগুড়ি করিডোর, ক্রস বর্ডার, সন্ত্রাসবাদ, অস্থিতিশীলতা, অবৈধ অস্ত্র পাচার এবং উগ্রবাদী উপাদানের অনুপ্রবেশ ঘটানো যায় এই সমস্ত এলাকায় এবং সেই এলাকাকে অস্থিতিশীল করা যায়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে হাসানা তো ভারতকে এই চিকেন নেক নিয়ে হুমকি দিয়েছে যে তারা এখন ভারতের ভাগ্য লিখবে এবং চিকেন নেক নিয়ে সব কিছু তারাই ঠিক করবে। এটি একটি রিপোর্ট যা আপনি যমুনা টিভিতে গেলেই দেখতে পাবেন। আর শুধু যমুনা টিভি নয়, বাংলাদেশের অন্যান্য চ্যানেলগুলিও এই ধরনের ছবি ও মন্তব্য প্রকাশ করছে, যেখানে তারা বলছে যে তারা চিকেন নেক নিয়ন্ত্রণ করবে। আরে বাবা রে, এই ধরনের অনুভূতি চিকেন নেক নিয়ে বাংলাদেশে ধীরে ধীরে মূল ধারায় প্রকাশ করছে, যেন তারা মনে করছে কিছু বড় ধরনের একটা কিছু নতুন ঘটনা ঘটেছে। মানে এই ভারতের শিলিগুড়ি করিডোর যেন একেবারে এই এক্ষুনি কিছু একটা হয়েছে, নতুন কিছু একটা। তাই এখন ভারতীয় কিছু বুদ্ধিজীবী ব্যক্তি সামাজিক মিডিয়ায় পাকিস্তান এবং বাংলাদেশকে বেশ ভালোভাবেই একটা জবাব দিয়েছে, শিক্ষা দিয়েছে, ভদ্রভাবে, কোনো অশ্লীল কথাবার্তা নাই। তারা স্পষ্টভাবে বলছেন, ভুলে যেও না তোমাদেরও একটি চিকেন নেক রয়েছে এবং সেটি এতটাই সংকীর্ণ যে যখন ইচ্ছা তখন এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। তোমাদের একটি বড় অংশ ভারতের নিয়ন্ত্রণে চলে আসতে পারে। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশও এই ধরনের হুমকির মুখোমুখি হতে পারে। কিছু লোক তো আবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছে যে না 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 না, এটা ভুল, একটা নয় সাহেব, দুটো চিকেন নেক রয়েছে এবং একটা সরু আর একটা মোটা। বন্ধুরা, আজ আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করব। দুটো চিকেন নেককে বিশদভাবে বুঝব এবং এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন এবং তার প্রভাবের বিষয়গুলোও জানব। এটি শুধুমাত্র একটি বলতে পারেন ব্রেন স্টর্মিং সেশন এরকম কিছু একটা হবে, যেখানে আমরা বাংলাদেশের এই মানচিত্র এবং আন্তর্জাতিক রাজনীতিকে বিশ্লেষণ করব এবং ইতিহাসের প্রেক্ষাপটে এটি কিভাবে প্রভাব ফেলতে পারে তাও জানার চেষ্টা করব। বন্ধুরা, বাংলাদেশ থেকে হঠাৎ এক ধরনের দুঃসাহস দেখা যাচ্ছে, যেখানে তারা বলছে যে তারা এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে পারবে অথবা এখানে মানে ওই এলাকা অস্থিতিশীলতা সৃষ্টি করে দেবে। এরকম একটা চলে এসেছে তাদের মাথা মস্তিষ্কে। তাহলে আসুন এই দুঃসাহসের জবাব কি হতে পারে তা আমরা একটু দেখি। আমরা বাংলাদেশের দুটো চিকেন নেক নিয়ে কথা বলবো, তার দিকে নজর দেব। প্রথমটা একটু মোটা এবং দ্বিতীয়টা আর একটু
একেবারে সিটিং ডাক হয়ে বসে রয়েছে, যা কাটা যাওয়ার জন্য একেবারে বসেই আছে। যেদিন ভারত বাংলাদেশের উপর থেকে তার সুরক্ষা তুলে নেবে সেদিনই এটা কাটা পড়ে যেতে পারে। প্রথমে আমরা সেই এলাকাটা দেখব যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এটি বাংলাদেশের উত্তর অংশে অবস্থিত। যদি আপনি দেখেন, এখানে বাংলাদেশের উত্তর অংশে রয়েছে রংপুর, যা পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের মাঝামাঝি অবস্থান করছে। এখানে একটি ল্যান্ড করিডোর রয়েছে যার দীর্ঘ প্রায় 80 কিলোমিটার। এখন বন্ধুরা, 80 কিলোমিটার শুনতে হয়তো বড় মনে হতে পারে, কিন্তু ভুলবেন না যে ভারত এখানে দুটি জায়গায় দুদিক থেকে রয়েছে। এই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করছে দুদিক দিয়েই ভারত রয়েছে। তাই প্রকৃতপক্ষে এটা হচ্ছে একদিক প্রায় 40 কিলোমিটার মতো একটা এলাকা, এদিকে 40 এদিকে 40, আর পুরো অঞ্চলটি সমতল এলাকা, যেখানে সমস্যা হয় শুধুমাত্র বর্ষাকালে, কিন্তু শীতের সময় এখানে জলের প্রবাহ কমে যায় এবং তখন এই পুরো অঞ্চলটি সহজেই ওই আর্মার দ্বারা দখল করা যেতে পারে। ভারতের পক্ষে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা কয়েক দিনের খেল মাত্র। যদি আপনি এই এলাকাটি নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে বাংলাদেশের এই তথাকথিত চিকেন নেক সমস্যা, যে তারা হুমকি হিসাবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে, চিকেন নেক উড়িয়ে দেব, চিকেন নেক থাকবে না রে, এটা চিরতরে মিটে যাবে। এই মোটা চিকেন নেক যদি ভারতের নিয়ন্ত্রণে আসে, তাহলে এটা সম্পূর্ণভাবে ভারতপন্থী এলাকায় পরিণত হবে। এর ফলে এই সমস্যার সমাধান চিরতরে নির্মূল হয়ে যাবে এবং তারপর কোনো দেশ, চীন হোক বা অন্য কেউ, আর এই অঞ্চলকে হুমকি দিতে পারবে না। এবার দ্বিতীয় চিকেন নেক যেটা নিয়ে কথা হচ্ছে, এটি আরও সংকীর্ণ। আপনি যদি মানচিত্রে লক্ষ্য করেন, এটি চট্টগ্রাম পাহাড়ি এলাকায় অবস্থিত। এখানে চট্টগ্রাম এবং তার আশেপাশে একটি মাত্র 25 কিলোমিটার দীর্ঘ ভূমি স্ট্রেচ রয়েছে, মাত্র 25 কিলোমিটার। এই অঞ্চলে ভারতের ত্রিপুরা রাজ্য রয়েছে এবং নিচের দিকে মিজোরামের মতো রাজ্য রয়েছে, যেখান থেকে সহজেই প্রবেশ করে এই সামান্য সংকীর্ণ এলাকাটিকে নিয়ন্ত্রণে আনা যেতে পারে। আর এই এলাকার দখল নেওয়া তুলনামূলকভাবে অনেক সহজ হতে পারে, কারণ চট্টগ্রাম পাহাড়ি এলাকার ডেমোগ্রাফি ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ভীষণ অনুকূল। এখানে মাত্র 26 কিলোমিটার লম্বা একটা অঞ্চল রয়েছে, যা ভারত সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। আর চট্টগ্রাম পাহাড়ি এলাকার জনসংখ্যার 50% হচ্ছে বাঙালি, এবং এই বাঙালি জনসংখ্যা জোরপূর্বক এখানে বসানো হয়েছে এবং এখানকার স্থানীয় গোষ্ঠীগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেমনটা আমরা পড়েছি। এছাড়াও এই বাঙালি জনসংখ্যার মধ্যে প্রায় 10% হিন্দু জনসংখ্যা রয়েছে, যা ভারতীয় স্বার্থের সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ। এখানে যদি ভারত দখল নিতে যায়, তবে এটি খুব সহজ কাজ হবে, বিশেষ করে যখন এই এলাকাটি প্রায় সম্পূর্ণভাবে ভারতীয় সীমান্ত দ্বারা ঘেরা। পূর্ব পাকিস্তানের সময় কি বলা হচ্ছে, এটা চাকমা এবং হাজাং সম্প্রদায়কে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদের ভারতে বসানো হয়েছিল। তাই ভারত যদি চায়, তবে খুব সহজেই এই 26 কিলোমিটার এলাকার উপরে চড়াও হয়ে এটা নিয়ন্ত্রণে নিতে পারে এবং এখানকার জনসংখ্যাও ভারতের পক্ষে সহায়ক হবে। আর এই নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য সমুদ্রের একটা সরাসরি অ্যাক্সেস দিয়ে দিবেন, একটা প্রবেশ পথ দিয়ে দেবেন। এর ফলে উত্তর পূর্ব ভারতের দীর্ঘস্থায়ী সমস্যাগুলোও নিমেষে সমাধান হয়ে যাবে এবং সমুদ্রের সঙ্গে এই যে ডাইরেক্ট অ্যাক্সেস, এটার কারণে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে। এছাড়াও মায়ানমার বা অন্যান্য স্থানে নির্ভরতার এই যে প্রয়োজন, সেটাও আর পড়বে না, কারণ সরাসরি সমুদ্রপথে যোগাযোগ থাকায় স্থিতিশীলতা বজায় থাকবে। জিও স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থেকে দেখি যদি এটা, তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতের জন্য। কিন্তু এখন বন্ধুরা, লক্ষ টাকার প্রশ্ন হচ্ছে, ভারত কি এটা করতে পারে? একটি দেশকে কি এইভাবে ভেঙে দেওয়া যেতে পারে? এটা জানার জন্য একটা বিষয় একটু আগে বুঝে নেওয়া দরকার, যে আজকের দিনে বাংলাদেশ তার বর্তমান আকারে টিকে আছে কারণ ভারত তাকে সুরক্ষা প্রদান করেছে। এটার গভীরতা এই রাজাকাররা বুঝবে না, তাই আমি আর বোঝাতেও চাই না। ভারত কখনোই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেনি বা তাকে ভাঙার চেষ্টা কখনোই প্রচেষ্টা চালায়নি। এই কারণেই সমস্ত বাধা বিঘ্ন সীমাবদ্ধতা থাকার কারণেও বাংলাদেশ আজ এই ম্যাপের মধ্যে টিকে আছে।
কিন্তু যদি বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় বা ভারতীয় উপমহাদেশে অবস্থান করে এমন কোনো খেলা খেলে যা ভারতের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে ভারত নিজের মতো খেলতে জানে রে ভাই, এবং খেলা শুরু করে দেবে, বসে থাকবে না যখন নিজেদের ইন্টারেস্টের ব্যাপার আসবে। পাকিস্তানের ক্ষেত্রে যা ঘটেছিল সেটা দেখে নেওয়া উচিত রাজাকারদের, কিভাবে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল। সুতরাং যদি বাংলাদেশ এই ভুল পথ অনুসরণ করে, তাহলে দেশের অন্যান্য অংশগুলিও বিভক্ত হতে বেশি সময় লাগবে না রে ভাই। এখানে প্রশ্ন ওঠে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া তাহলে কি হতে পারে? দেখুন, আমি বেশি আপনাদের 21 শতাব্দীর একটা সাম্প্রতিক উদাহরণ দিচ্ছি, ইতিহাসের বেশি গভীরে না গিয়ে। 20 মে 2022 সালে ইন্দোনেশিয়ায় কি ঘটেছিল? টিমোর লিস্তে অঞ্চলটিকে ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। কেন এটা ঘটেছিল? এটা ঘটেছিল এই কারণে, এটা একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, যেখানে ইন্দোনেশিয়া দাবি করেছিল যে তারা বৈষম্যের শিকার হচ্ছিল। টিমোর লেস্তেতে নাকি একটা নাম, টিমোর লেস্তেতে খ্রিস্টান ধর্ম যেমন পুরনো ছিল না, 30-40 বছরের মধ্যে ধর্মান্তর হয়েছিল ওই জায়গার খ্রিস্টানরা, 30-40 বছরের মধ্যে। আর এখানে যদি শেখ হাসিনার কথা বিশ্বাস করি, তাহলে এখানেও আমেরিকার হাত ছিল। সেখানে আমেরিকান মিশনারি কার্যকলাপ চালানো হয়েছিল এবং এর ফলে একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল তৈরি হয়, যা পরবর্তীতে একটি আলাদা দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। তাই এই উদাহরণটি আমাদের দেখায় যে আন্তর্জাতিক রাজনীতিতে, বিশেষ করে যখন ওই বৃহৎ শক্তিরা জড়িত থাকে, তখন যে কোনো দেশগুলোকে বিভক্ত করা বিশাল এমন কোনো ব্যাপার হয় না, যা হয়তো সাধারণ মানুষের চিন্তার বাইরে হতে পারে, কিন্তু বিরাট কোনো ব্যাপার হয় না। যেভাবে আফ্রিকায় দক্ষিণ সুদান থেকে সুদান আলাদা হয়ে গিয়েছিল, সেইভাবেই নর্দার্ন সুদানে ছিল ইসলামিক সংখ্যাগরিষ্ঠ এবং দক্ষিণ সুদানে ছিল খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হওয়ার কারণে দক্ষিণ সুদানকে আলাদা করা হয়েছিল। বলা হয়েছিল যে সেখানে খ্রিস্টানদের উপরে অত্যাচার হচ্ছে, তাই আলাদা করা হয়। সুতরাং বন্ধুরা, যদি একটি দেশকে রক্ষা না করা যায়, বা যদি সেই দেশের নিজের শক্তিশালী একটা বিশাল পাওয়ার না থাকে, তাহলে সেই দেশ ভাঙার জন্য প্রস্তুত থাকে এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। যদি তার পাখনা গজিয়ে থাকে, পাখনা না গজালে থাকবে, পাখনা গজালে ভেঙে পড়বে। তাই এই বিষয়টি বাংলাদেশকেও বোঝা উচিত যে যদি তারা ভারতের পিছনে কাঠি করতে আসে, তাহলে নিজের পাছায় যেন প্লাস্টার করে রাখে, ভালো মতো প্লাস্টার করে রাখে, যাতে কিছুদিন একটু লড়াই করতে পারে। এখানে এই এলাকাকে ভাঙা, এই এলাকাটাকে ভাঙা খুব সহজ হবে। প্রথমে কিছু অংশকে একটা প্রোটেক্টর হিসাবে গড়ে তোলা হবে, যেখানে বলা হবে যে এই অঞ্চলগুলি আংশিকভাবে স্বাধীন বা সম্পূর্ণ স্বাধীন এবং ভারত এই এলাকার দেখাশুনো করবে, ভারতের দায়িত্ব থাকবে এই এলাকার আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনা, এগুলো দেখাশুনো করা। এরপর ভবিষ্যতে একটি গণভোটের আয়োজন করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে যে এই গণভোটে এই অঞ্চলগুলো যদি ভারতের সাথে যুক্ত হতে চায়, তাহলে তারা ভারতের অংশ হয়ে যাবে। এটি একটি কার্যকারী পদ্ধতি যা অনুসরণ করা যেতে পারে এবং ভারতকে এটি করতে বিশাল কোনো বাধার সম্মুখীন হতে হবে না। এখন বাংলাদেশকে ভাবতে হবে তারা কোন পথে এগোতে চায় এবং কাকে হুমকি দিতে চায়, কারণ তারা যদি এই পথেই চলতে থাকে, তাহলে বাংলাদেশের ভূগোল পরিবর্তন হতে একদম বেশি সময় লাগবে না। সর্বশেষ দুটো কথা উগ্রপন্থী পাকিস্তানি রাজাকারদের স্পষ্ট করে বোঝাতে চাই যে যদি তোমরা এতটা শক্তিশালী হয়ে চিকেন নেককে দখল করতে আসো, তাহলে ভারত এতটা শক্তিশালী হয়ে বাংলাদেশকে ভেঙে টুকরো 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 করতে পারে, সেটাও একবার টেবিলে বসে প্ল্যান করে দেখো। আমি মানছি তোমরা ভীষণ শক্তিশালী, তোমরা ভীষণ বুদ্ধিশালী, কিন্তু তোমাদের ওয়ার্নিং দিচ্ছি, তোমাদের যে শত্রু তার শক্তি ও বুদ্ধির পরিমাপটা যাচাই করে তবেই যুদ্ধে নেব। আর রাজাকার ভাইদের শেষ একটা অভিযোগ চিরদিন লেগে থাকে যে ভারতের চারিদিকে সবাই শত্রু দেশ ঘিরে আছে। তাহলে রাজাকাররা তোমরা ভুলে যেও না যে ভারতের চারিদিকে শত্রু দেশ থাকলে কি হবে, ভারতের দূরে দূরে অনেক বড় বড় বন্ধু দেশ আছে।
আর বেশি কিছু বললাম না, অনেক বড় হয়ে গেছে ভিডিও, এই নিয়ে পরে একদিন বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আশা করছি এই ভিডিওর বিশ্লেষণটি আপনাদের ভালো লেগেছে। এখানে একটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আরও একটি বিষয়, 1971 সালের যুদ্ধের পর আমাদের হাতে সুযোগ ছিল কিছু পরিবর্তন আনার, কিন্তু ভারত তখন তা করেনি। আপনারা এই বিষয়ে কি মনে করেন? এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভুল? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। অনুপ তাহলে আজ এই মুহূর্তে এখান থেকেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে কাল আবার নতুন কিছু তথ্যের সাথে রাজাকারদের আঁচলা দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।